হিসেবে যে নারীরা ছিলেন অভ্যুত্থানের পর তারা কোথায় হারিয়ে গেলেন? তারা কেন আর আগের মতো অ্যাক্টিভ না? নাহিদ ভাইকে এটা বলতে চাই যে সে তো ওই ঘটনাগুলো দেখছে, একের পর ঘটনাগুলো ঘটছে, সে এগুলো দেখছে অথচ এটা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনারা কি করতেছেন চেয়ারে বসে? আপনাদের কাজটা কি আসলে? আপনারা বের হয়ে যান, আপনারা যারা যোগ্য, যারা এটার যোগ্য, প্রতিবাদ করতে পারে, আইন অনুযায়ী নিতে পারবে, তাদেরকে আপনারা চেয়ারে বসান। আপনাদের তো বসার দরকার নেই, আপনাদের তো আমরা চাই না। তাহলে ও হিন্দু, ও মুসলমান, ও নারী, ও পুরুষ, এই যে বিভেদ, এই বিভেদগুলো যতদিন না নিরসন হচ্ছে ততদিন এখানে নারী কিন্তু একজন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই থেকে যাবে। মানে তাকে এখানে সবসময় তার অধস্তন হিসেবে ভাবা হয়। এবং আপনারা দেখুন যে একজন নারী, সে হচ্ছে একটা ভালো রেজাল্ট করে সেখানে চাকরি ক্ষেত্রে অনেক দূর যেতে পারে না। আমরা দেখছি যে কর্মক্ষেত্রে প্রচুর নারী, আপনারা এই পরিসংখ্যাটা দেখবেন যে প্রচুর নারী যারা হয়তো খুব ভালো শিক্ষার্থী ছিলেন এবং যাদের ভালো রেজাল্ট এবং কর্মক্ষেত্রে যাদের মানে প্রচণ্ড যোগ্যতা আছে, কিন্তু তারা কেন কর্মক্ষেত্রে বেশি দিন থাকতে পারে না, কর্মক্ষেত্র থেকে কেন ঝরে পড়ে? এর কারণ হচ্ছে এখানে যে নারীদের যে ফিনান্সিয়াল মানে স্বাধীনতা থাকা দরকার, সেটা কিন্তু আমাদের সমাজ এখনো মেনে নিতে অভ্যস্ত না। এবং আমরা নারীদেরকে সে যতই বোরকা পড়ুক, যতই সে হিজাব পড়ুক না কেন, যতই শালীন পোশাক পড়ুক না কেন, সে রাস্তায় বের হওয়া মানে সে একজন মানে খারাপ এবং সে হচ্ছে মানে ভালো মেয়েদের পর্যায়ে পড়ে না, এই দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের মধ্যে রয়েছে। তাহলে এই দৃষ্টিভঙ্গি, এই পুরুষতান্ত্রিক ব্যবস্থা কিন্তু এখানকার রাষ্ট্র কাঠামো তৈরি করে। এই যে আপনারা দেখেন 5ই আগস্টের পর এখানে যতগুলো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যত নীতি নির্ধারণ নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু কোথাও আমরা নারীদেরকে অত সরব দেখছি না। এবং বরং নারীদেরকে এখানে আলংকারিক কিছু মানে টেবিল চেয়ারের মধ্যে তাদেরকে মোটামুটি 2-1জনকে রাখা, যে মানে এটা দেখানো যে হ্যাঁ নারীরা আছে, কিন্তু তাদেরকে কি আমরা অতটা দেখছি বা তাদেরকে কি আমরা সামনে আসতে দেখছি? বা সমন্বয়ক হিসেবে যে নারীরা ছিলেন অভ্যুত্থানের পর তারা কোথায় হারিয়ে গেলেন? তারা কেন আর আগের মতো অ্যাক্টিভ না? কারণ তাদেরকে এই সমাজে নানাভাবে হেনস্থার শিকার করা হয়েছে, তাদের নামে নানা রকম মিডিয়া এখানে অপপ্রচার চালিয়েছে। ফলে আমরা দেখেছি যে সেই নারীদেরকে আর সামনে আসার কোনো সুযোগ আমরা করে দিলাম না। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমরা আওয়ামী শাসনেও দেখেছি, এই ব্যবস্থা আমরা এই শাসনেও দেখছি। তাহলে কেন চেঞ্জ হলো না? কারণ এই সরকার পতন হয়েছে কিন্তু এখানকার সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি। নারীকে আমরা পূর্বেও যেরকম দেখেছি এখন আমরা সেরকমই দেখছি। আমি মনে করি যে ধর্ষক বানায় যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের আসলে এখানে শাস্তি হওয়া উচিত, সেই রাষ্ট্রের আসলে এখানে নিরসন হওয়া দরকার, সেই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার, এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের ভাঙা দরকার। আইসিটি যে মন্ত্রী নাহিদ ভাইকে এটা বলতে চাই যে সে তো ওই ঘটনাগুলো দেখছে, একের পর ঘটনাগুলো ঘটছে, এবং আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে নাহিদ ভাই তো বসেছিলেন আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে, ফলে তার উচিত ছিল এই ঘটনাগুলো দেখার সাথে সাথে এগুলো নিয়ে দ্রুত বিচারিক কার্যক্রমে যাওয়া, কিন্তু আমরা এটার কোনো পদক্ষেপই দেখলাম না। এই কারণেই এখানে নামটা উঠে আসা যে সে এগুলো দেখছে অথচ এটা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাহলে সে আসলে কি চাচ্ছে? আমরা একসাথেই তো আওয়ামী ফ্যাসিস্ট আমলে লড়াই করেছি, 5 তারিখ পর্যন্ত একসাথে দাঁড়িয়েই তো আমরা শাহবাগে মাইর খেয়েছি, সেও তো নির্যাতনের শিকারই হয়েছিল। ফলে তার তো আরো দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপার ছিল। স্বভাবতই এখানে আমার ওই ধরেন চুপ্পুর কাছে যেমন থাকবে না, কিংবা এখন যে সেনাবাহিনী প্রধান আছে তার কাছে যেমন এক্সপেকটেশন থাকবে না, আমার কিন্তু নাহিদ ইসলামের কাছে এক্সপেকটেশন থাকবে, কারণ সে আমি এক কাতারে মাইর খেয়েছি। ফলে আমরা বলতে চাই যে নাহিদ ভাই এই পদক্ষেপগুলো নিতে পারতো, কোন কারণে সে নেয় নাই, কেন নিচ্ছে না, এটার উত্তর আসলে আমাদের জানা নেই, এটার উত্তর উনিই দিতে পারবে। স্ল্যাট শেমিং আর ধর্ষণের মধ্যে খুব ডিফারেন্স নেই। একটা হয়তো বা আমাকে ফিজিক্যালি খুবই পীড়া দেয়, আর একটা আমাকে, দুইটাই মেন্টালি পীড়া দেয়, কিন্তু একটা হয়তো বা মানে আমি বলতে পারি যে স্ল্যাট শেমিং হচ্ছে, আর ধর্ষণ হওয়াটা হয়তো আমাকে আরো বেশি অসুস্থ করে দেয়। ফলে দুইটার মধ্যে খুব ডিফারেন্স নাই। ফলে ওই যে দুই নারী সারা রাত ধর্ষণের শিকার হয়েছে বা শ্লীলতাহানির শিকার হয়েছে, দুইটা খুব আলাদা বিষয় না। সে নারী হিসাবে অনিরাপদ, এটাই গুরুত্বপূর্ণ বিষয় চলে গিয়েছে। যে রাষ্ট্রের যে নারীরা এত ভূমিকা রেখেছে এবং সেই রাষ্ট্রে সে অনিরাপত্তায় ভুগছে। ফলে এই যে স্ল্যাট শ্লীলতাহানি আর আলাদা করে ধর্ষণ, এটার খুব মিনিং ক্রিয়েট করে না। শ্লীলতাহানি, ধর্ষণ মানে সে নারী অনিরাপদ। এবং এখন আপনি কথা বলে দেখবেন, আমি তো মেয়েদের ক্যাম্পাসে ইডেন কলেজে পড়ি, ফলে অনেকগুলো মেয়ের সাথে আমি যখন কথা বলছি, যে মেয়েটা সন্ধ্যায় বের হতো সে এখন আর সন্ধ্যায় বের হয় না, আমার তো এটা হওয়ার কথা ছিল না। আমার এখানে মেয়েরা রাত 9টা 10টা পর্যন্ত তো বের হইতে পারে, সে কেন পারবে না? এখানে মেয়েদের অনেক পেশা থাকে, যারা ডাক্তার, সেই ডাক্তারকে তো অনেক রাতে বের হতে হয়, বা যে নারীটা একটা কর্পোরেট চাকরি করে তার তো অনেক রাতে বের হতে হয়। তাহলে এগুলো খুব আলাদা করে দেখবার বিষয় না। এই 24-এর পরে যে এই যে ধর্ষণের যে লুটত রাত এবং ছিনতাই বেড়ে গিয়েছে, এটা কিন্তু আসলে 24-এর আগেও ছিল, কিন্তু সেটা ছিল একটু কম, কিন্তু এখন কিন্তু আসলে মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এবং সেটা আপনারাই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে 24 ঘন্টায় এত এত বাচ্চা থেকে বড় সবাইকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। আসলে এখানে বলতে হয় যে উপদেষ্টারা এই যে বসে বসে তারা যে আসলে এই যে ধর্ষণের যে মাত্রাটা কমিয়ে আনবে, আগে আমরা দেখেছিলাম ধরেন 10%, এখন কিন্তু 100%ও ছাড়িয়ে গিয়েছে। তাইলে কিন্তু আমরা বলতে চাই যে আমরা
চলে আসবে, কিন্তু সেই 0% তো দূরে থাক, মাত্রা ছাড়িয়ে গিয়েছে। তাহলে এখানে বলতেই হয় যে এটা আসলে আইনের প্রশাসনের আসলে এই কাজের ত্রুটি। তারা আসলে বসে বসে হয়তো বা মুড়ি খাচ্ছে, তাদের কোনো কাজ নাই, তারা কোনো স্টেপ নিচ্ছে না, এটাই আসলে বলতে হয় প্রশাসনের ঘাটতি। এবং আপনারা যদি, আপনাদের প্রতি আমরা করতেছি না, আপনাদের এখনো বলতেছি, আপনারা চেয়ারে বসে নিজেদের কাজটা করেন, নিজেদের এই যে ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তাদের আইন অনুরূপ এবং কঠিন থেকে কঠিনতম আপনারা শাস্তি দেন, নাইতো ওরা কিন্তু থামবে না। ও অল্প স্বল্প শাস্তি দিয়ে তারা কিন্তু আসলে থেমে যাবে না, কঠিন শাস্তি দেন, দেখবেন যে এটা কমে যাবে। তারা 32-এর বাড়িঘর ভাঙতেছেন, কুটতেছেন, মানে আমরাই করতেছি এটা, ঠিক আছে, আমরা সবকিছু করতেছি, আমরা বড় বড় স্টেপ নিচ্ছি, তাহলে এটা থেকে আসলে বড় কি কোনো স্টেপ হতে পারে? এই যে আপনাদের মা বোনদের যে ধর্ষণ করছে, আপনাদের ভাই বোনদের রাস্তায় বের হতে পারছে না, যখন তখন ডাকাতি হচ্ছে, যখন তখন ছিনতাই হচ্ছে, এই যে দিন দুপুরে মানুষের সমাবেশে মানুষজন থাকা অবস্থায় এগুলো হচ্ছে, এগুলো আসলে কেন হচ্ছে? আপনারা কি করতেছেন চেয়ারে বসে? আপনাদের কাজটা কি আসলে? আপনারা যদি এই ধরনের কাজ নাই করতে পারেন, তাহলে আপনারা কেন চেয়ারে বসে আছেন? আপনারা বের হয়ে যান, আপনারা যারা যোগ্য, যারা এটার যোগ্য, প্রতিবাদ করতে পারে, আইন অনুযায়ী নিতে পারবে, তাদেরকে আপনারা চেয়ারে বসান। আপনাদের তো বসার দরকার নেই, আপনাদের তো আমরা চাই না। তাহলে দেশের মানুষের নিরাপত্তার জন্য চেয়ারে বসেছেন, এক একটা জায়গা নিয়েছেন, এই আইনের জায়গা, এই জায়গা, সেই জায়গা, তাহলে বসে বসে কি খালি বসে বসে চেয়ারটা দখল করে আছেন? কাজ কাম নাই আপনাদের? আচ্ছা, আপনাদের এটাই বলতে চাই যে আপনারা যদি না পারেন এই ধর্ষকদের বিচার করতে, তাইলে আপনারা চেয়ার ছেড়ে দেন, আর নয়তো যদি স্টেপ নিতে হয়, লাস্ট বারের মতো বলতেছি, ইডেন কলেজের পক্ষ থেকে আপনারা এক একটা ধর্ষককে অন্তত একটা, ভাই যান, একটাকে যদি মারেন কিচ্ছু হবে না, আমরা জনগণরা কিচ্ছু বলবো না। একটা ধর্ষককে মেরে একদম জনগণের মাঝে মেরে তারপরে ঝুলাই রাখেন, দেখবেন সত্যি ধর্ষক আর থাকবে না, তাদের মনে ভয় থাকবে। এই ধর্ষকরা তোদেরকে বলতেছি, তোরা যদি মা বোন তোদের যদি থেকে থাকে ঘরের মধ্যে, তোদের যে মানসিক, তোদের যে এই যে মানসিক যে তোদের ডেভেলপমেন্ট, তোরা যেভাবে বড় হয়েছিস, এই সেগুলা থেকে তোরা এখনো বেড়ে আয়, তোরা ছোট থেকে বড়, এই যে বাচ্চাদেরও ছাড়তেছিস না, বড়দেরও ছাড়তেছিস না, তোরা আসলে জানো, তোরা আসলে মানুষ না, নাহলে তোরা পারতি না এরকম করে ধর্ষক করতে ছোট বাচ্চাদেরকেও। মাত্র 24 ঘন্টার ব্যবধানে 17টি ধর্ষণের ঘটনা, না জানি এই যে সকাল পর্যন্ত আরো কতটি ধর্ষণ বেড়ে গিয়েছে, আমাদের সংখ্যায় আরো কতটি ধর্ষণ জড়িত হয়েছে আমরা আসলে জানি না। দেখুন, নারীরা ঘরে, আমি বলবো যে যদি বাহিরেই অফিস আদালত বা রাস্তায় যদি ধর্ষণের শিকার হতো, তাহলে বলা যেত তোমরা ঘরে অবস্থান করো, অবশ্যই দেশের পরিস্থিতি সবকিছু স্বাভাবিক হলে তোমরা আবার বাহিরে বের হও, কিন্তু না, নারীরা ঘরেও ধর্ষণ হচ্ছে। নারীরা ক্রমাগতভাবে ঘরে বাহিরে উভয় জায়গায় ধর্ষণের শিকার হচ্ছে। সেই জায়গা থেকে আসলে কি বলবো, কাকে এর জন্য দায়ী করব? আমাদের সমাজকে না রাষ্ট্রকে? আমাদের ক্ষমতায় যারা